বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বাজে হচ্ছে রাত 4:30, ঠিক আছে। এতক্ষণ ধরে আমি রিসার্চ কইরা ফিগার টিগার আইকা প্রিপারেশন করতেছিলাম। তো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমি আমার শরীরে বাকি যা এনার্জি আছে সব কিছু এই শেষ ভিডিওর মধ্যে দিয়ে দিব, কারণ তোমাদের সিজনটা আমি বুঝাতে পারলে আমি আল্লাহর হস্তে বাঁচি, ঠিক আছে। তো দেখো, মানে পৃথিবীতে যে ঋতু পরিবর্তন হয় এটা আসলে কেমনে হয়, ঠিক আছে। যে আমরা তো মনে করি যে হ্যাঁ এখন হইতেছে গ্রীষ্মকাল, এখন গরমকাল, কয়েক মাসের পরে শীত হবে, এটা হইতেছে নিয়ম। হ্যাঁ ঠিক আছে, এটা নিয়ম, কিন্তু নিয়মটা হয় কেন, আসলে হয় কিসের জন্য? তো আমাদের মনে রাখতে হবে যে যে আহ, যে সিজনাল যে চেঞ্জটা আসে এটা হইতেছে টেম্পারেচারের কারণে, ঠিক আছে। যে সূর্যের তাপ যে পৃথিবীর উপরে পড়ে সেটার কম বেশি হয়, এবং সেটার কম বেশি হওয়ার কারণে হচ্ছে আমাদের যে এই যে এই যে সিজনগুলো হয়। ওকে, সো আমাদের প্রথমে বুঝতে হবে, দেখো প্রথমে বুঝতে হবে যে আমরা কি জানি পৃথিবী হইতেছে ঘোরে, এইভাবে ঘোরে, ঠিক আছে। বা আসলে না, অ্যাকুরেটলি এইভাবে ঘোরে, ঠিক আছে। ওয়েস্ট থেকে ইস্টে এইভাবে করে ঘুরে পৃথিবী। ধরো এটা একটা পৃথিবী, হ্যাঁ, রাবার ব্যান্ড কেন লাগাইছি পরে বলবো। পৃথিবী ধরো ঘুরে, ঠিক এইভাবে করে ঘুরে। তো এখন ও কিন্তু সোজা ঘুরে না রে ভাই, ওর কিন্তু একটা টিল্ট আছে। টিল্ট মানে হচ্ছে ঝুঁকে পড়া বা নুয়ে পড়া। ও হইতেছে 23.5 ডিগ্রি, ঠিক আছে। ও হইতেছে নুয়ে পড়ে। তো আসলে এই টিল্টের কারণেই কিন্তু সিজনসগুলো হয়, ঠিক আছে। মানে কি, আবার বোঝাই বলি, ও কিন্তু সোজা হয়া ও কিন্তু এইভাবে ঘুরে না, ও ঘুরে হইতেছে এইভাবে কইরা, ঠিক আছে। ও একটু ডান দিকে মানে একদিকে হেলে, ঠিক আছে, 23.5 ডিগ্রি হেলে তারপরে হইতেছে ও ঘোরে। এবং এই টিল্টের কারণেই হচ্ছে মানে কি হয়, এই টিল্টের কারণে সিজনস হয়। কারণ দেখো, ভেবে দেখো, পৃথিবী ঘুরতেছে এইভাবে। ধরো তুমি হইতেছো সূর্য, তুমি আর কি মানে পৃথিবীর দিকে আর কি এখন আলো দিতেছো। একটা জিনিস খেয়াল করছো যে তুমি যদি এভাবে কি মানে পৃথিবী যদি কোনো টিল্ট না থাকে, পৃথিবী যদি এইভাবে সোজাভাবে হচ্ছে আর কি ঘুরতে থাকে, তাহলে কিন্তু সূর্যের আলো সবসময় এই যে কি ইকুয়েটারে আইসা লাগতেছে মূলত, ঠিক আছে। ইকুয়েটারে এসে যদি লাগতো তাহলে কি হতো যে মানে সারাক্ষণ ইকুয়েটারের তাপ থাকতো। মানে কি, মানে ইকুয়েটারে মানে থাকা একদম মানে ইম্পসিবল হয়ে যেত, ঠিক আছে। মানে সারা বছরই ইকুয়েটারে হচ্ছে গরম থাকতো, তাপ থাকতো, এবং ইকুয়েটারই হইতেছে মানে আল্লাহর দুনিয়ার যে গরম, ঠিক আছে, ওই মানে একটা খারাপ অবস্থা হয়ে যেত। কিন্তু যেহেতু টিল্ট আছে, টিল্ট হইলে কি হয় যে টিল্ট হইলে যে সানলাইটটা পড়ে সেটা কম বেশি পড়ে, ঠিক আছে। এই যে পৃথিবী যদি যেটা নুয়ে পড়ছে, এতে কী হবে যে যে সানলাইটটা পড়বে সেটা একটু আসলে কম বেশি পড়বে, ঠিক আছে, সব জায়গায় একভাবে পড়বে না। আর এই কারণেই দেখো, যখন সানলাইট কম বেশি হওয়ার কারণে কি তাপমাত্রা টেম্পারেচার কম বেশি হবে, কোনো জায়গায় একটু গরম বেশি হবে, কোনো জায়গায় একটু ঠান্ডা বেশি হবে। তো আর এই কারণে হচ্ছে কি আমাদের যে ওয়েদার, ঠিক আছে, আমাদের যে সিজনগুলো আছে সেগুলোর চেঞ্জ হয়। যেমন দেখো, যেমন দেখো এবং যেমন দেখো, ওকে, প্রথমে আমরা শুরু করব কিছু কিছু স্পেসিফিক ডেট আছে, ঠিক আছে। এইসব ডেটগুলোতে মানে আর্থের পজিশন আটকে একটা সার্টেনভাবে থাকে। তো আমরা 21 জুন থেকে শুরু করব, ঠিক আছে। এই যে ধরো এটা সূর্য এবং চারিদিকে হইতেছে পৃথিবীটা আর কি মানে অরবিট করতেছে। সো আমরা 21 জুন দিয়ে শুরু করব। এখন প্রত্যেকটা আর্থের ডায়াগ্রাম যে আমি আঁকছি এটা একটু বুঝাই নি, হ্যাঁ। এটা হচ্ছে অ্যাক্সিস, নর্থ নর্থ আর সাউথ, ঠিক আছে। আর যেহেতু আমি কি বলছি 23.5 ডিগ্রি টিল্টে থাকবে, আমি একটু মানে বাঁকায় দিছি, ঠিক আছে। কারণ কি ও কিন্তু টিল্টে থাইকা তারপরে ঘুরে, ওকে। আর এই ডট হইতেছে, এই যে ডটেড লাইন, এটা হইতেছে ইকুয়েটর, ঠিক আছে। এটার দ্বারা আমরা বুঝবো কোনটা নর্দার্ন হেমিস্ফিয়ার কোনটা সাউদার্ন হেমিস্ফিয়ার। এবং মাঝখানে যে পেন্সিল দিয়ে দাগ দিছি, এবং দেখো এই পেন্সিলের দাগ হইতেছে কি সূর্যের আলোটাকে ইন্ডিকেট করার জন্য, ঠিক আছে। যে জায়গাটা আমি লাইটে রাখছি সেটা হচ্ছে সূর্যের আলো সেই জায়গায় পড়তেছে, এবং যে জায়গাগুলো হচ্ছে আমি অন্ধকার করে রাখছি, যে আমি কি
দেখো ডার্ক করে রাখছি, সেগুলো হচ্ছে পেন্সিল দিয়ে দাগায় রাখছি, সেগুলো হচ্ছে মানে কি, সেগুলো সেই জায়গাগুলোতে এখন আলো পাচ্ছে না, সেই জায়গাগুলো আলো পাচ্ছে না, এটা আর কি মনে রাখো। সো যখন 21 জুন হয় তখন যে আর কি আমাদের প্ল্যানেটটা থাকে, আমাদের যে আর কি আর্থ, ঠিক আছে, আমাদের যে পৃথিবী, সেটা সূর্যের এমন একটা পজিশনে থাকে যে দেখো সূর্যের যে আলোটা আছে এটা কিন্তু ডাইরেক্টলি কি নর্দার্ন হেমিস্ফিয়ারে পড়ে, ডাইরেক্টলি। কারণ কি নর্দার্ন হেমিস্ফিয়ার নুয়ে পড়ছে, কি সূর্যের দিকে নুয়ে পড়ছে। সো কি আমাদের যে সূর্য আছে, সূর্যের আলোটা হচ্ছে ডাইরেক্টলি নর্দার্ন হেমিস্ফিয়ারের উপরে পড়ে। এই যে উপরের অংশ হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ার। এখন তোমরা এখন বিবেচনা করে দেখো সাউদার্ন হেমিস্ফিয়ারের এইটুকু জায়গা হচ্ছে কি আলো পাইতেছে, আর নর্দার্ন হেমিস্ফিয়ারের এইটুকু জায়গা আলো পাইতেছে। তো বেশি আলো পাইতেছে কি নর্দার্ন হেমিস্ফিয়ার আলো পাইতেছে। সো 21 জুনে, ঠিক আছে, 21 জুনে নর্দার্ন হেমিস্ফিয়ারে, ঠিক আছে, সামার সোলস্টিস নামক একটা আর কি জিনিস হয়, ঠিক আছে। আর অর্থাৎ 21 জুনে সানলাইট হচ্ছে ডাইরেক্টলি একদম নর্দার্ন হেমিস্ফিয়ারে পড়ে, এবং এটাই হয় নর্দার্ন হেমিস্ফিয়ারের দিনের মানে বছরের সবচেয়ে লম্বা দিন, বছরের সবচেয়ে লম্বা দিন, এবং ওই দিনটাকেই বলা হয় সামার সোলস্টিস। বুঝছো বিষয়টা? তো এখন কি হয় যে এই পজিশনে থাকার কারণে এই যে নর্দার্ন হেমিস্ফিয়ার যে আলোটা বেশি পাইতেছে, এতে ধীরে ধীরে কি এই নর্দার্ন হেমিস্ফিয়ারে আসলে দিনটা যে এখন রাতের চেয়ে বড় আছে বা বড় অবস্থায় আছে, এই কারণে কি ধীরে ধীরে ও আসলে সূর্যের আলো বেশি পাবে। সূর্যের আলো বেশি পাওয়ার কারণে কি হবে যে নর্দার্ন হেমিস্ফিয়ারটা পুরো মানে গরম হয়ে যাবে, এবং গরম হওয়ার কারণে কি হবে ওইখানে কি হবে সামার সিজন হবে। এক্স্যাক্টলি, বুঝতে পারছো বিষয়টা? যে দেখো ধরো একটা জায়গায় দিনে তো 24 ঘন্টা, রাইট? সো তুমি ধরো একটা জায়গায় 15 ঘন্টা আর কি মানে সূর্যের আলো পড়তেছে, ঠিক আছে, 15 ঘন্টার দিন আর রাত হইতেছে 9 ঘন্টার ধরো। তো এখন কি হয় কি যে যখন 9 ঘন্টার রাত আসে, তখন কি হয় 15 ঘন্টার দিনে যে কি সূর্যের যে তাপটা পৃথিবীতে পড়ছে, পৃথিবী কিন্তু কুল ডাউন করার চেষ্টা করে, ওইটা বের করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু 9 ঘন্টা কি 9 ঘন্টার মধ্যে কি ও সব হিট কি দূর করতে পারে? সব হিট দূর করতে পারে না, ও ঠান্ডা হইতে পারে না পুরোপুরি। আবার ওই 9 ঘন্টা পার হওয়ার পরে আবার 15 ঘন্টার দিন আসে, ঠিক আছে। সো এভাবে ধীরে ধীরে কি ধীরে ধীরে মানে হিট জমতে থাকে। সো কি হিট হইতে কি একসময় কি হয় যে কি মানে এইভাবে হচ্ছে সামার সিজনটা হয়। এই কারণে সামার সিজনে কি টেম্পারেচারটা বেড়ে যায়। আমার বমি আসতেছে ভাই, সারা রাত কিচ্ছু খাই না ভাই। আচ্ছা যাই হোক, সরি, কষ্ট হইতেছে অনেক। তো এখন কি হয়, আমি প্র্যাকটিক্যাল দেখাবো, কিন্তু প্র্যাকটিক্যাল দেখাবো, না বুঝলে কোনো সমস্যা নাই, আমি প্র্যাকটিক্যাল দেখাবো। আমার তো আর কি এইসব রেডি আছে, কেন রেডি আছে পরে দেখাইতেছি। ওকে, সো আমরা কি বুঝলাম যে যেহেতু 21 জুনে নর্দার্ন হেমিস্ফিয়ার সূর্যের দিকে আর কি নুয়ে পড়ে থাকে, ঠিক আছে, সূর্যের দিকে আর কি মুখী হয়ে থাকে, এই কারণে সে বেশি তাপ পায়। সে বেশি তাপ পাওয়ার কারণে এই 21 জুনের অ্যারাউন্ডে কি হয় যে আসলে সামার হয়, ঠিক আছে। এবং আসলে নর্দার্ন হেমিস্ফিয়ার সানের দিকে আসলে টার্ন হয় কখন থেকে, ঠিক আছে, মানে সানের দিকে আর কি মানে ফেস করা শুরু করে কখন থেকে। আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এটাকে 4 ভাগে ভাগ করি, তাহলে হচ্ছে 3 মাসের টাইম পিরিয়ড পাবো। কারণ কি এক বছরে যেহেতু 12 মাস, তো আমরা ধরো এটাকে 4 ভাগে ভাগ করলাম। 4 ভাগে ভাগ করলে কি 3 মাস করে পাবো। মানে কি দেখো, ধরো আর কি সামার সিজন হচ্ছে 3 মাস, আর অটাম সিজন হচ্ছে 3 মাস, উইন্টার সিজন হচ্ছে 3 মাস, আর এরপরে কি স্প্রিং সিজন হচ্ছে 3 মাস। ওকে, তো মানে এখান থেকে তো সাডেনলি হইতেছে আর কি নর্থ পোল কি ডাইরেক্টলি চলে আসবে না, নর্থ পোল ধীরে ধীরে ঘুরে আসবে, ঠিক আছে। সো যখন থেকে ঘোরা শুরু করবে, ঠিক আছে, ঘোরা শুরু করে মানে এই সামার সোলস্টিসের 1.5 মান্থস আগে হবে, ঠিক আছে, তখন থেকে আমরা সামার সিজন কাউন্ট করব। ওকে, না বুঝলে সমস্যা নেই, আমি পরে আর কি আমি পুরোটা বোঝানোর পরে আবার বোঝাবো, তখন তুমি বুঝবা, ঠিক আছে, যে আর কি আসলে মাসের ডিভিশনটা কীভাবে হয়। যাই হোক, তো আমরা এখন দেখি পৃথিবী কী করছে। পৃথিবী কিন্তু এখন মানে ও তো ঘুরতেই থাকবে, ঠিক আছে। পৃথিবী কিন্তু কাউন্টার ক্লকওয়াইজ ঘোরে,
বলে রাখলাম কাউন্টার ক্লকওয়াইজ ঘুরে। তো ও এখন কী করলো যে ও এখন ঘুরবে, ঘুরতে 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 এই যে সোনার চাঁদ ঘুরতে 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 এখানে চলে আসছে, ঠিক আছে। এখন এখানে চলে আসলে কি হয় যে ওর হচ্ছে এই সাইডে, ঠিক আছে, এই সাইডে একদম গোল করে সূর্যের আলো পড়ে, ঠিক আছে, গোল করে সূর্যের আলো পড়ে। অর্থাৎ মানে ও এমন একটা পজিশনে চলে আসে যেখানে নর্থ পোল এবং সাউথ পোল দুই জায়গায় সমানভাবে আলো পড়ে। মানে কি, এর মানে হচ্ছে কি যে যেহেতু দুই দিকে দুই পোলেই সমানভাবে আলো পড়তেছে, এর মানে হচ্ছে পারফেক্টলি পৃথিবীর অর্ধেক জায়গায় আলো পড়তেছে এবং বাকি অর্ধেক জায়গায় আলো পড়তেছে না। মানে কি, মানে হচ্ছে এই জায়গায় যখন আসবে তখন নর্থ পোল এবং সাউথ পোল দুই ক্ষেত্রেই হচ্ছে দিন এবং রাত সমান হয়ে যাবে, ঠিক আছে। নর্থ পোলেও কি 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, সাউথ পোলেও 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত। ওকে, আর একটা জিনিস কিন্তু এখানে কি বলি নাই যে নর্থ পোল যেহেতু ঝুঁকে পড়ছে এখানে, তো নর্থ পোলের ক্ষেত্রে হচ্ছে মানে কি দিন সবচেয়ে লম্বা হবে এবং রাত সবচেয়ে ছোট হবে। এবং সাউথ পোলে দেখো, সাউথ পোল যেহেতু বিপরীতে সেই ক্ষেত্রে সাউথ পোলে রাত সবচেয়ে বড় হবে এবং দিন সবচেয়ে ছোট হবে, কারণ কি সাউথ পোল কিন্তু অপোজিটে আছে। সো নর্দার্ন হেমিস্ফিয়ারে সামার হইলেও দেখো সাউদার্ন হেমিস্ফিয়ারে কী হবে, সাউদার্ন হেমিস্ফিয়ারে কিন্তু উইন্টার হবে, ঠিক আছে। সামার সোলস্টিস দেখো আমি লিখে দিলাম আর কি নর্দার্ন হেমিস্ফিয়ার। আমাদেরকে এটা আমি খেয়াল রাখিনি, এটা আমি ভুলে গেছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ারের পার্সপেক্টিভ থেকে আমরা দেখতেছি। একটা জিনিস মনে রাখবা যে পৃথিবীর এক হেমিস্ফিয়ারে যদি সামার হয় আরেক হেমিস্ফিয়ারে উইন্টার হবে, বুঝছো বিষয়টা? এটাই মনে রাখবা, ঠিক আছে, যে এক হেমিস্ফিয়ার যদি সামার হয় আরেক হেমিস্ফিয়ারে তার একদম উল্টা ওয়েদারটা হবে, ঠিক আছে, সরি উল্টা সিজনটা হবে, এটাই হইতেছে নিয়ম। সো দেখো এখান থেকে এখানে আসলো, এখানে এসে কী হলো যে নর্দার্ন হেমিস্ফিয়ার সাউদার্ন হেমিস্ফিয়ার একদম সমান আলো পাইতেছে, অর্থাৎ দুই দিকেই হইতেছে একদম সমান সমান আলো। এবার দেখো ঘুরতে ঘুরতে এবার কী করলো, এবার দেখা গেল কি যে সাউদার্ন হেমিস্ফিয়ারটা আসলে সূর্যমুখী হয়ে গেছে, ঠিক আছে, সাউদার্ন হেমিস্ফিয়ারটা সূর্যমুখী হয়ে গেছে। তোমরা এই লাইনটা দেখো যে নর্দার্ন হেমিস্ফিয়ারের এইটুকু হইতেছে আর সূর্যের আলো পাইতেছে, কিন্তু সাউদার্ন হেমিস্ফিয়ারের এত বড় একটা অংশ স্যার কি সূর্যের আলো পাইতেছে। এটার মানে কি জানো, এটার মানে হইতেছে কি যে নর্দার্ন হেমিস্ফিয়ার একদম মানে অন্ধকার হয়ে গেছে। মানে কি আমি এই সাইডের মানে কি দেখো অন্ধকার দিয়ে দিছি, মানে কি ও হচ্ছে আসলে কম আলো পাইতেছে, ঠিক আছে। এই সময়ে নর্দার্ন হেমিস্ফিয়ারে রাত হয় সবচেয়ে ছোট, দিন হয় সবচেয়ে ছোট এবং রাত হয় সবচেয়ে বড়। তাই নর্দার্ন হেমিস্ফিয়ারে দেখো ডিসেম্বর 22 তারিখ এই দিন হচ্ছে আর কি রাত হচ্ছে সবচেয়ে বড় হয় এবং দিন সবচেয়ে ছোট হয়, এবং এই দিনকে বলা হয় উইন্টার সোলস্টিস, ঠিক আছে। আমরা কিন্তু নর্দার্ন হেমিস্ফিয়ারের পার্সপেক্টিভ থেকে পড়তেছি। তো আমি কি বলছি, নর্দার্ন হেমিস্ফিয়ারে যেহেতু নর্দার্ন হেমিস্ফিয়ারে যদি উইন্টার হয় মানে কি সাউদার্ন হেমিস্ফিয়ারে সামার। এই যে দেখো সাউদার্ন হেমিস্ফিয়ারে কি খুব সুন্দর করে সবচেয়ে বেশি সানলাইটটা পাইতেছে সাউদার্ন হেমিস্ফিয়ারটা। অতএব সাউদার্ন হেমিস্ফিয়ারে এখন হচ্ছে সামার সিজন। এখন দেখো আবার ঘুরে হইতেছে এদিকে আসলো, ঘুরে এদিকে আসলো, ঘুরে এদিকে আসা কি আমরা কি দেখতে পারতেছি যে আবারও নর্থ পোল এবং সাউথ পোল একদম ইকুয়াল হয়ে গেছে, দুইজনই হয়তো সমান সমান আলো পাইতেছে। এর মানে কি আবার হইতেছে 12 ঘন্টার আর কি 12 ঘন্টার দিন হইতেছে 12 ঘন্টার রাত হচ্ছে, খুবই সিম্পল, ঠিক আছে। দুই পোল দুইটা হেমিস্ফিয়ারে এটাই হইতেছে। আবার ঘুরে কি আবার দেখা যাবে কি নর্থ পোল আবার সানের দিকে মুখী হয়ে গেছে। এইভাবে কি সিজন চেঞ্জ হইতে থাকবে, ঠিক আছে। এখন মূলত কি বাংলাদেশ তো ষড় ঋতুর দেশ, আমরা তো বাইঙ্গা চুইরা হইতেছে 6টা ঋতু বানাই দিছি, কিন্তু মূলত ঋতু কিন্তু কি হইতেছে 4টা ঋতু হইতেছে মূলত 4টা, সেটা হচ্ছে গ্রীষ্ম, ঠিক আছে, সামার, এবার হচ্ছে এটা কি জানি
এটা কি শরৎ নাকি হ্যাঁ এটা শরৎ, এটা অটাম, ঠিক আছে, যেটা যেটা হচ্ছে শরৎ, উইন্টার যেটা হচ্ছে শীতকাল, এবং স্প্রিং যেটা হচ্ছে বসন্তকাল, ঠিক আছে। মূলত কিন্তু চারটাই কিন্তু আসলে সিজন, কিন্তু আমরা বাঙালি আমরা ভাইঙ্গা চুরি হইতেছে মানে আমাদের নিজেদের ক্যালেন্ডার ক্রিয়েট করছি। যাই হোক, সমস্যা নাই। তো বিষয়টা হচ্ছে কি যে আমি যে বলছি না যে এই দুইটা ক্ষেত্রে 12 ঘন্টা ইকুয়াল হয়ে যায়, কারণ কি নর্দার্ন হেমিস্ফিয়ার সাউদার্ন হেমিস্ফিয়ারে একদম একই আলো পড়ে। তো আসলে এই দেখো এগুলোর জন্য কিন্তু স্পেসিফিক নাম আছে, আমি যে বললাম সামার সোলস্টিস, উইন্টার সোলস্টিস। সো এই সব পজিশনের জন্য স্পেসিফিক নাম আছে, যে এইটা হচ্ছে অটামনাল ইকুইনক্স। একটা ইকুইনক্স হইতেছে যখন মানে দিন এবং রাত এক হয়, তখন সেটাকে ইকুইনক্স বলে, ঠিক আছে। সো সেপ্টেম্বর 23-তে যখন দিন এবং রাত ইকুয়াল হবে, তখন নর্দার্ন হেমিস্ফিয়ারে কিন্তু অটাম চলে, ঠিক আছে। নর্দার্ন হেমিস্ফিয়ারে যেহেতু অটাম চলে, সেই ক্ষেত্রে নর্দার্ন হেমিস্ফিয়ারে এটা হবে অটামনাল ইকুইনক্স, ঠিক আছে। অনলি ফর নর্দার্ন হেমিস্ফিয়ার বাই দেবে, আমরা কিন্তু নর্দার্ন হেমিস্ফিয়ারের পার্সপেক্টিভ থেকে পড়তেছি। সাউদার্ন হেমিস্ফিয়ারে কিন্তু ভার্নাল ইকুইনক্স হবে। তো যাই হোক, এইখানে যদি ঘুরে যাই তখন কি হবে, তখন হচ্ছে বসন্তকাল চলে, ঠিক আছে। বসন্তকালে যে ইকুইনক্সটা হয় নর্দার্ন হেমিস্ফিয়ারে, সেটাকে বলা হয় ভার্নাল ইকুইনক্স, ঠিক আছে। বইতে কিন্তু ভার্নাল ইকুইনক্সের কি ওয়ার্ডটা মেনশন করা আছে, কিন্তু কি অটার্নাল ইকুইনক্স মেনশন করা নাই, আসলে বইটা ইনকমপ্লিট তাইলে। তো যাই হোক, তো বুঝতে তো আসলে পারছো নাকি, বুঝতে আশা করি পারছো। তো দেখো, আমি এখন সিজনের ভাগটা বুঝাই দিই, ঠিক আছে, যে কীভাবে আর কি ভাগ হয়। ওকে, দেখি বইতে পড়ে নেই, বইতে আর কি কিছু মিস গেছে নাকি আমার, 1 মিনিট। হ্যাঁ যাই হোক, হ্যাঁ তো এইভাবে আর কি ডিভাইড করছে দেখো, যেহেতু 1 বছর 12টা মাস, এখন সানের 4টা পজিশন, ঠিক আছে, মানে কি, তো প্রতিটা পজিশনের জন্য আমরা 3 মাস ধরে নিলাম, প্রতিটা পজিশনের জন্য আমরা 3 মাস ধরে নিব, ঠিক আছে। আর সেই পজিশনগুলোর একদম মাঝখানে থাকবে কি, যে এই ডেটগুলা 21 জুন, সেপ্টেম্বর 23, ডিসেম্বর 22, আর এই যে মার্চ 21, ঠিক আছে। সো হ্যাঁ, আমাদের বইতে কিন্তু আমি একটা কথা বলে রাখি, বইতে কিন্তু নর্দার্ন হেমিস্ফিয়ারের আর কি নর্দার্ন হেমিস্ফিয়ারের পার্সপেক্টিভ থেকে পড়ানো হয়েছে। সো সাউদার্ন হেমিস্ফিয়ারের ক্ষেত্রেও যে কি মানে আর কি আসলে মানে নর্দার্ন হেমিস্ফিয়ারে সামার সোলস্টিস হইলে যে সাউদার্ন হেমিস্ফিয়ারে যে উইন্টার সোলস্টিস হবে, এটা আসলে বইতে বলা নাই, ঠিক আছে। সো তোমার এত আর হিজিবিজি বোঝা লাগবে না, তোমরা জাস্ট মনে রাখবা যে 21 জুন মানে সামার সোলস্টিস, এবং নর্দার্ন হেমিস্ফিয়ারের পার্সপেক্টিভ থেকেই মনে রাখবা যে হ্যাঁ কি নর্দার্ন হেমিস্ফিয়ার এদিক চলে যায়, অতএব মানে এইটাই, ঠিক আছে। তুমি নর্দার্ন হেমিস্ফিয়ারের পার্সপেক্টিভ থেকেই নামটা মুখস্থ করবা, ওকে। কিন্তু এটা মনে রাখবা যে নর্দার্ন হেমিস্ফিয়ারের যদি আর কি আলো মানে সবচেয়ে লম্বা দিন হয়, সাউদার্ন হেমিস্ফিয়ারের সবচেয়ে ছোট মানে সবচেয়ে লম্বা রাত হবে, ওকে। সো এইটাই হতেছে বিষয়। এখন আমি আর কি দিনটা ভাগ দেখাই, ঠিক আছে। 21 জুন যদি মানে মাঝখানে থাকে, ঠিক আছে, মানে কি আমি যেহেতু প্রত্যেকটা সিজনের জন্য 3 মাস করে অ্যালোকেট করছি, প্রত্যেকটা পজিশনের জন্য 3 মাস করে অ্যালোকেট করছি, এর মানে হইতেছে কি যে এর ডাইনে হইতেছে 1.5 মান্থস, এর বায়ে হইতেছে 1.5 মান্থস, ঠিক আছে। এইভাবে হচ্ছে 3 মাস, ঠিক আছে। এই 3 মাস আর কি 3 মাস আমি কি একটা সিজনের জন্য ধরে নিলাম, ঠিক আছে। তো এই 3 মাস কি, এই 3 মাস নর্দার্ন হেমিস্ফিয়ারে আলো হচ্ছে মানে সূর্যের তাপ আর কি প্রবল বেগে পড়বে, এবং এই 3 মাসের জন্য হইতেছে মানে হাই হিট থাকবে, ঠিক আছে। আর এই ক্ষেত্রে কি এইদিকে হচ্ছে ওর আর কি ডাইনে 3 মাস, বামে 3 মাস, সরি ডাইনে 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 হইতেছে 1.5 মান্থস, বামে হইতেছে 1.5 মান্থস, মিলে হইতেছে 3 মাস, ওকে। মানে কি এই যে এখান থেকে এই পর্যন্ত কমপ্লিটলি কী হবে, যে শরৎকাল হবে, হিট খুব বেশি হবে না, খুব কমও হবে না। আবার এদিকে আসো, নর্দার্ন হেমিস্ফিয়ারে দেখো, এখানে কি এদিকে আমরা 1.5 মান্থস অ্যালোকেট করলাম, এদিকে হচ্ছে আমরা 1.5 মান্থস অ্যালোকেট করলাম, টোটাল মিলে 3 মাস। তো এই 3 মাস কী হবে, নর্দার্ন হেমিস্ফিয়ারে উইন্টার চলবে, এবং টেম্পারেচার খুবই কুল আর কি মানে ঠান্ডা হবে, কুল হবে।
আর এই যে দেখো মার্চ 21, এইটার ডান দিকে আমি 3 মাস ধরলাম, এটার বাম দিকে আমি 3 মাস ধরলাম, ঠিক আছে। এই সময় কী হবে, এই সময় বসন্তকাল চলবে নর্দার্ন হেমিস্ফিয়ারে, এবং এখন কি এখন হচ্ছে খুবই মডারেট ওয়েদার হবে। এখন দেখো তোমরা হয়তো এই বিষয়ে কনফিউজ হয়ে গেছো যে আসলে আলোটা যে এইগুলোতে আমি তো কোনো কালার করি নাই, ঠিক আছে। আসলে বিষয়টা হচ্ছে কি যে আমি যদি 3D পার্সপেক্টিভ থেকে দেখাই, মানে কি মানে আসলে সূর্য তো আসলে 3D অবজেক্ট, মানে সরি পৃথিবী তো 3D অবজেক্ট, ঠিক আছে। তো আমি পিছনের সাইডটা দেখাতে পারতেছি না। তো এই কারণে তোমরা হয়তো ইমাজিন করতে পারো যে এখানে কীভাবে আসলে সূর্যের আলো ইকুয়ালি পড়তেছে। এটার জন্য ব্যবস্থা আছে, এটার জন্য আমার ব্যবস্থা আছে। আমি এখন লাইটটা বন্ধ করবো, দাঁড়াও। আরে বেড়া যায় কেন? এই যে দেখো, ওহো, এই যে দেখো, ধরো এইটা হইতেছে আমাদের পৃথিবী, হ্যাঁ, খুবই সুন্দর এটা পৃথিবী। রাবার ব্যান্ড দ্বারা বোঝানো হচ্ছে নর্থ এবং সাউথ হেমিস্ফিয়ার, ওকে। সো দিকে একটা কাঠি ঢুকাই দিই। হ্যাঁ, কষ্ট হইতেছে, ওয়েট। আরে হইতেছে না কেন? একটু আগে তো ঠিকভাবে হইতেছিল। আচ্ছা, হাত দিয়ে করি, দের ফালতু। যাই হোক, এখন আমাদের যে পৃথিবীটা আছে, টমেটো, সুন্দর একটা টমেটো, মাশাল্লাহ। তো দেখো, ও কিন্তু আমি কি বলছি, ও কিন্তু সূর্যের চারিদিকে এভাবে ঘুরবে না, এভাবে ঘুরবে না, ঠিক আছে। হাত না পুরাই ফেলে, হাত এভাবে আর কি ঘুরবে না। ও ঘুরবে হইতেছে টিল্ট কইরা, এইভাবে ঘুরবে, ঠিক আছে। এইভাবে টিল্ট করে ঘুরবে। সো এখন আমি পজিশন রাখছি ওই যে, মনে আছে 21 জুনের যে পজিশন, 21 জুনের যে পজিশনটা দেখো। এখন কি, এখন কিন্তু তোমরা যদি আর কি দেখো রাবার ব্যান্ডটা যদি খেয়াল করো, তখন দেখবা যে নর্দার্ন হেমিস্ফিয়ার, এখানে কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে মানে আলোটা পড়তেছে। সাউদার্ন হেমিস্ফিয়ারে পড়তেছে বাট কম। এখন ও কীভাবে ঘুরবে, ও ঘুরবে হইতেছে এইভাবে, দেখো, সুবহানাল্লাহ, ও ঘুরবি হইতেছে এইভাবে। তো আসলে কি, অধিকাংশ আলো কিন্তু নর্দার্ন হেমিস্ফিয়ারে পড়তেছে। তোমরা যদি আর কি ঠিক মতো আর কি বিষয়টা খেয়াল করো, হ্যাঁ। আচ্ছা, দেখি একটা স্টিক ঢুকানো যায় নাকি। স্টিক ঢুকে যদি দেখি, তাহলে আর কি একটা ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে তোমাদের। এই যে মাশাআল্লাহ হয়ে গেছে, এই যে দেখো, ঠিক আছে। সো এই অবস্থায় আছে, হ্যাঁ, এবং ও মানে আর কি ঘুরতেছে এভাবে করে ঘুরতেছে। তো বুঝতেছো তো বিষয়টা, যে নর্দার্ন হেমিস্ফিয়ারে আসলে কি আলোটা বেশি পড়তেছে, ওকে। সো ও কিন্তু এখন ঘুরবে, ঘুরে ঘুরে দেখো, ঘুরে ঘুরে আমাদের এই পজিশনে আসছে। এটা হচ্ছে সেপ্টেম্বর 23 তারিখ, সেপ্টেম্বর 23 তারিখ। এখন যদি তুমি খেয়াল করো, দেখো, তুমি যদি এই পার্সপেক্টিভ থেকে খেয়াল করো, রেকর্ড করে আসলে টাফ। এই পার্সপেক্টিভ থেকে যদি খেয়াল করো, যে দেখা যাবে কি যে নর্দার্ন এবং সাউদার্ন হেমিস্ফিয়ার দুই জায়গায় একদম ইকুয়ালি আলো পড়তেছে, এবং ওরা ঘুরবে, ঘুরতে ঘুরতে মানে কি একদম, ও মাই গো, যাই হোক, আরে হাত দিয়ে করি বৃষ্টি, মজা লাগতেছে অনেক, হ্যাঁ। 4:30টার দিকে এটা করতেছি। যাই হোক, এই ক্ষেত্রে কী হবে, যে ও হচ্ছে নর্দার্ন এবং সাউদার্ন হেমিস্ফিয়ারে মানে একদম ইকুয়ালি আলোটা পাবে। মানে ঘুরলে কী হবে, দেখো, ঘুরতে ঘুরতে কি ও কিন্তু নর্থ সাউথ একদম সমান আলোটা পাইতেছে। এখন ও আবার ঘুরবে, ঘুরে ঘুরে কী হবে দেখো, ওর কিন্তু টিল্ট কিন্তু এদিকে, হ্যাঁ। সো ও ঘুরতে 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 এই দিক চলে আসবে। এদিক চলে আসলে কী হয় দেখো, সরি টিল্ট তো এদিকে ছিল, এদিক ছিল না, হ্যাঁ। সো ঘুরতে 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 কী হবে, যে
দেখো ঘুরতে 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 এই যে এইবার কি হইলো যে ও এই টিলটা ফলো করে ও যে আসলো, এতে ওর যে সাউদার্ন হেমিস্ফিয়ারটা আছে, এবার দেখো ও কিন্তু সাউদার্ন হেমিস্ফিয়ারটা উপরে চলে আসছে। ওকে, কারণ কি ওর কি ইনিশিয়ালি কিন্তু দেখো এরকম ছিল, ঠিক আছে, এইভাবে করে আসছে ও। আবার আবার বোঝাই তোমাদের যে ও কিন্তু এভাবে ছিল, ও কিন্তু ঘুরতে 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 এইভাবে করে আসছে। দেখো এই পজিশনে যখন আসে তখন কিন্তু নর্দার্ন হেমিস্ফিয়ারে আলো সবচেয়ে বেশি পড়ে, কিন্তু ও যখন এইখানে চলে আসছে, ঠিক আছে, টিল কিন্তু সেম থাকবে, তখন কিন্তু দেখো সাউদার্ন হেমিস্ফিয়ারটা উপরে চলে আসছে। এখানে কি নর্দার্ন হেমিস্ফিয়ার উপরে চলে আসছিল, এখানে কি সাউদার্ন হেমিস্ফিয়ার উপরে চলে আসছে। এই যে দেখো, এই যে রাবার ব্যান্ডের নিচে হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার, এমনকি অধিকাংশ আলো কোথায় পড়বে, অধিকাংশ আলোটাই পড়বে হচ্ছে কি সাউদার্ন হেমিস্ফিয়ারের উপরে। এই যে দেখো রিফ্লেকশনটা কত সুন্দরভাবে সাউদার্ন হেমিস্ফিয়ারের উপরে হইতেছে, রাইট। সো এটা হইতেছে কি ডিসেম্বর 22, ঠিক আছে। এখন হচ্ছে কি যে সাউদার্ন হেমিস্ফিয়ার এখন হচ্ছে সবচেয়ে বেশি আর কি আলো এখানে পড়বে, অতএব নর্দার্ন হেমিস্ফিয়ারে এখন দেখো সবচেয়ে কম আলো। ওকে, সো নর্দার্ন হেমিস্ফিয়ারে এখন হচ্ছে উইন্টার সোলস্টিস, এখন হচ্ছে সবচেয়ে লম্বা রাত। ওকে, কিন্তু ঘুরলে কিন্তু ঠিকই হচ্ছে দেখো, মানে নর্দার্ন হেমিস্ফিয়ারও কিন্তু আলো পাবে কিন্তু তুলনামূলক কম, কারণ কি ও টিল্ট মানে অন্যদিকে টিল্ট হয়ে আছে, ঠিক আছে, মানে এটাই হচ্ছে বিষয়। এবার দেখো অন্যদিকে চলে গেলাম, ও ঘুরতে 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 দেখো এখন এইদিকে চলে আসলো। এদিকে চলে আসলে কী হলো যে দেখো এই যে নর্থ এবং সাউথ একদম সুন্দরভাবে ব্যালেন্সড হয়ে গেছে, মানে এমন একটা পজিশন আছে একদম গোলভাবে আলো আলো পড়তেছে, ঠিক আছে। এটা হয়তো এই ক্ষেত্রে বুঝতে পারো নাই যখন এইদিকে নিয়ে আসছিলাম, বাট এই ক্ষেত্রে দেখো একদম সুন্দর গোলভাবে মানে আলোটা পড়তেছে, টিল্টটা একদম ঠিক রেখে, ঠিক আছে, একদম এখানে যা হয়েছিল দেখো টিলটা ঠিক রেখে ঘুরলে এভাবে ঘুরতেছিল। ওকে, ওইভাবে এখানেও দেখো টিলটা ঠিক রেখে ও কিন্তু এভাবেই ঘুরতেছে। ওকে, সো এই ক্ষেত্রে কী হইতেছে যে নর্থ এবং সাউথ একদম ব্যালেন্সড হয়ে গেছে, দুই জায়গায় একদম সমান গোলভাবে হইতেছে আলোটা পড়তেছে। ওকে, এটা কী হইতেছে যে দিন এবং রাত একদম দুইটাই 12 ঘন্টা, দুই হেমিস্ফিয়ারই, ঠিক আছে একদম। তো এরপরে কি ও আবার ঘুরতে 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 আবার টিল্টটা ঠিক রাখতে হবে, হ্যাঁ, ঘুরতে ও আবার ঘুরতে 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 এখানে চলে আসবে। এখানে আসলে কী হবে দেখো নর্দার্ন হেমিস্ফিয়ার আবার সামনে চলে আসছে, ঠিক আছে, কত সুন্দর একটা মানে কি বলবো। এখন তাসকিন আহমেদ হয়তো, আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে, আরে আশা করি তোমরা বুঝতে পারছো। তো তাসকিন আহমেদ আসলে বলছিল যে বইয়ের ফিগারে নাকি ভুল আছে। এখন আমি জানি না উনি আসলে কোন ভুলের কথা বলছেন, বাট আমি যেই ভুলটা বের করতে পারলাম সেটা হচ্ছে কি যে দেখো বইতে দেয়া আছে যে এটা হচ্ছে সামার সোলস্টিস, ঠিক আছে, মানে এটা হচ্ছে 21 জুন, কিন্তু এখানে দেখো এখানে কিন্তু সাউদার্ন হেমিস্ফিয়ার কিন্তু কি মানে উঠে আছে, মানে কি, মানে এটার ফিগারটা ভুল। আর এখানে দেওয়া হয়েছে 22 ডিসেম্বর উইন্টার সোলস্টিস, ঠিক আছে। এবং এখানে কি, এখানে হচ্ছে নর্থ পোলটা মানে সামনে চলে আসছে। ওকে, সো যদি সাউথ পোল, যদি সাউদার্ন হেমিস্ফিয়ারের মানে ওই পার্সপেক্টিভ থেকে যদি আর কি করানো হইতো তাহলে এটা কারেক্ট হইতো, তাহলে অবশ্যই এটা কারেক্ট হইতো। বাট যেহেতু বইতে নর্দার্ন হেমিস্ফিয়ারের পার্সপেক্টিভ থেকে পড়ানো হয়েছে, মানে এইটা হবে 22 ডিসেম্বর, এইটা হবে আর কি 21 জুন। ওকে, এটাই হইতেছে বিষয়। সো ফিগারটা আসলে ভুল, আমার এই ফিগারটা দেখতে পারো, ইনশাল্লাহ এটা হচ্ছে কমপ্লিটলি কারেক্ট। আমি আশা করি, আমি আশাবাদী যে এই ফিগারটা কমপ্লিটলি কারেক্ট। সো আসলে এখন আমার খুব খুব খুশি লাগতেছে, বিশ্বাস করো, আমার খুব ভালো লাগতেছে যে আমি একটা চ্যাপ্টার পুরোপুরি যে শেষ করাতে পারছি। আমার মানে প্রত্যেকদিন মানে ঘন্টার পর ঘন্টা রিসার্চ, ঘন্টার পর ঘন্টা মানে আর কি মানে বক করছি, এবং অনেক সময় দেখা গেছে যে মানে আর কি মানে অসুস্থ হয়ে পড়ছি, অজ্ঞান হয়ে পড়ছি, আবার মানে বক করতে করতে বেশি করে ফেলছি, ভিডিও বেশি লম্বা হয়ে গেছে। সো আমার আবার রিমেক করা লাগছে ভিডিও, আবার হচ্ছে অনেক টেকনিক্যাল ইস্যুসও হয়েছে আমার, যে স্টোরেজ নিয়ে প্রবলেম হয়েছে, এই সেই হয়েছে, কিন্তু আজকে কি আমি কিন্তু মানে সফল, আমি আজকে সফল, কারণ আমার হচ্ছে আজকে মানে আলহামদুলিল্লাহ মানে আর কি সব আর কি মানে শেষ হয়ে গেছে, ঠিক আছে, এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। আমি জাস্ট আরেকবার আর কি আমি একটা রিভাইজ দিব। ওকে,
জাস্ট আরেকবার রিভাইজ দিব। এতক্ষণ যারা যা বোঝে না, আমি যা বলবো জাস্ট ওইটাই বুঝবা, ওইটাই বুঝবা, ওকে? কারণ এটা হচ্ছে বইয়ের ভাষা, আমি এখন যা বলবো জাস্ট বইয়ের ভাষায় বলবো, অ্যাডিশনাল এক্সট্রা কিচ্ছু বলবো না। যখন 21 জুন হয় তখন হয় নর্দার্ন হেমিস্ফিয়ারে সামার সোলস্টিস, মানে কি তখন নর্দার্ন হেমিস্ফিয়ারে সবচেয়ে লম্বা দিন হয় এবং সবচেয়ে ছোট রাত হয়। কারণ কি এই পজিশনে থাকলে সূর্যের আলো ডাইরেক্টলি নর্দার্ন হেমিস্ফিয়ারে পড়ে, এবং নর্দার্ন হেমিস্ফিয়ারে যা হয় সাউদার্ন হেমিস্ফিয়ারে ঠিক উল্টা হয়। মানে এই দিনে সাউদার্ন হেমিস্ফিয়ারে সবচেয়ে লম্বা রাত হয় এবং সবচেয়ে ছোট দিন হয়, এইটুকু কিন্তু বইতে বলা আছে। এবং যখন ও ঘুরে ঘুরে এখানে চলে আসে সেপ্টেম্বর 23-তে, তখন কি নর্থ এবং সাউথ একদম সমান আলো পায়, এবং নর্দার্ন হেমিস্ফিয়ার সাউদার্ন হেমিস্ফিয়ার সমান আলো পাওয়ার কারণে নর্থ এবং সাউদার্ন হেমিস্ফিয়ার দুই দিকেই 12 ঘন্টা করে দিন এবং 12 ঘন্টা করে রাত হয়। এখন দেখো ও যখন পৃথিবীর 22 ডিসেম্বরে চলে আসে, তখন কি হয়, তখন সাউদার্ন পোলটাকে হচ্ছে কি পৃথিবীর দিকে কিছু চলে আসে। এটার জন্য কি হয় স্যার, পৃথিবীর আলোর বেশিরভাগ হচ্ছে সাউদার্ন পোলে যেয়ে পড়ে। তো এই কারণে কি হয় যে নর্দার্ন যে আর কি নর্দার্ন হেমিস্ফিয়ারে কি সূর্যের আলো আর কি একদম কম পড়ায়, সেইখানে হচ্ছে টেম্পারেচার ঠান্ডা হয়ে যায়, টেম্পারেচার ঠান্ডা হয়ে উইন্টার হয়ে যায়। তো 22 ডিসেম্বরে কি হয় যে উইন্টার সোলস্টিস, মানে কি নর্দার্ন হেমিস্ফিয়ারে 22 ডিসেম্বর কি হয়, বছরের সবচেয়ে বড় রাত এবং বছরের সবচেয়ে ছোট দিন হয়। আবারও ঘুরে ঘুরে চলে আসলো, ঘুরে ঘুরে কী হইলো এখানে আবার কী হইতেছে যে নর্দার্ন হেমিস্ফিয়ার এবং সাউদার্ন হেমিস্ফিয়ার এগুলোতে টেম্পারেচার একদম এক হয়ে যেতেছে। কারণ কি সরি, এগুলোতে সানলাইট একদম এক হয়ে যেতেছে। সানলাইট এক হওয়ার কারণে কি হইতেছে যে দিন এবং রাত একদম আর কি 12 ঘন্টা করে একদম এক হয়ে যেতেছে। এগুলোকে বলা হয় ইকুইনক্স, ঠিক আছে? যেটা হচ্ছে স্প্রিং সিজনে হয় সেটা হচ্ছে ভার্নাল ইকুইনক্স, যেটা হচ্ছে অটাম সিজনে হয় বা সেপ্টেম্বরে হয় সেটা হচ্ছে অটামনাল ইকুইনক্স। আলহামদুলিল্লাহ আমার তাহলে অবশেষে চ্যাপ্টারটা শেষ হইলো, আমরা সবই শেষ করছি আলহামদুলিল্লাহ। ম্যাথ ট্যাথ নিয়ে এপটাইড নিয়ে যা আছে, এখন প্রায় 4:30 বাজে নাকি 5টা বাজে আল্লাহ জানে। হ্যাঁ, 4 মিনিট পরে 5টা বাজবে। হ্যাঁ, সো বিষয়টা হচ্ছে কি যে দেখো, আমরা তো অনেক কিছুই বুঝলাম যে কোন প্ল্যানেট কোথায় কী যায়, কোথায় কী আছে কী না কি, কিন্তু এই জিনিসগুলো কি তোমাকে আসলে ভাবায় না, ঠিক আছে? যে এতগুলো জিনিস আসলে একসাথে কীভাবে হইলো, এতগুলো জিনিস আসলে কীভাবে হইলো। দেখো, আমি যেই মোবাইলটাকে নিয়ে আর কি ভিডিওটা রেকর্ড করতেছি, ওই মোবাইল কি আপনা আপনি আর কি হয়ে গেছে, মানে আউট অফ নোওয়্যার এই মোবাইলটা কি মানে আউট অফ নোওয়্যার হয়ে গেছে, মানে মোবাইলটা কি নিজেকে আবিষ্কার করছে, বা মানে এটা কি সম্ভব যে আমি যে একটা মোবাইল নিয়ে রেকর্ড করতেছি, এই মোবাইল যে মানে মানে জাদুকরীভাবে আউট অফ নোওয়্যার মানে জাস্ট হয়ে যাবে? সম্ভব না তো, ঠিক আছে? এই মোবাইলের কিন্তু একটা মেকার আছে, একটা ক্রিয়েটার আছে। সো আমি যে এতক্ষণ ধরে পড়াইলাম যে পৃথিবীর এখানে এটা আছে, সোলার সিস্টেমের এখানে এটা আছে, এই সিস্টেমটা এভাবে কাজ করে, এই সবগুলো কি আসলে মানে একটা ক্রিয়েটর ছাড়া মানে হওয়া সম্ভব? এসব কি আসলে কি সম্ভব? আসলে যারা সায়েন্টিস্টরা আছেন ওরা বলেন যে পৃথিবীর ক্ষেত্রে ফাইন টিউনিং নামক একটা জিনিস আছে, ঠিক আছে? দ্য ফাইন টিউনিং অফ দ্য আর্থ। পৃথিবীর ক্ষেত্রে দেখো, পৃথিবীতে যে আমরা বাস করি, পৃথিবীতে যে লাইফ আছে, ঠিক আছে, এই লাইফের যোগ্য হওয়ার জন্য পৃথিবীতে যে এতগুলো পসিবিলিটিস একসাথে হওয়ার দরকার ছিল, মানে এতগুলো জিনিস একসাথে হয়েছে যে মানে এটা আসলে ইম্পসিবল, ঠিক আছে? যে এই যে দেখো, আমরা কিন্তু সানের খুব বেশি কাছেও নাই, আবার খুব বেশি দূরেও নাই, ঠিক আছে? আমরা এমন একটা জোনে আছি যেটাকে বলে গোল্ডিলক্স জোন, ঠিক আছে? যেটা কি মানে পৃথিবীটা খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা না, এবং এই কারণে হচ্ছে এটা হচ্ছে লাইফের জন্য মানে একদম পারফেক্ট, ঠিক আছে? এই টেম্পারেচারটা লাইফের জন্য পারফেক্ট। এই যে দেখো টিল্ট, আমি টিল্ট নিয়ে পড়াইলাম, পৃথিবীতে যদি টিল্টটা না থাকতো তাইলে কিন্তু আর কি ইকুয়েটর একদম জৈলা পুড়ে যেত,
ঠিক আছে, মানে সারা বছর জুড়ে মেইনলি ইকুয়েটরে কী হতো, মানে একদম সামার থাকতো, ঠিক আছে, টেম্পারেচার থাকতো একদম উল্টাপাল্টা। তো এগুলো কি একটা সৃষ্টিকর্তার সাইন না? হ্যাঁ, একজন সৃষ্টিকর্তা যে আছে এটা কি মানে সেটা তার সাইন না? এই যে দেখো, এই যে পৃথিবীর টিল্ট, এই যে সানের থেকে আমাদের যে ডিস্টেন্স, আবার হচ্ছে দেখো আমাদের কি বলে, আমাদের পৃথিবীতে দেখো, আমি যে অ্যাটমসফিয়ার নিয়ে পড়াইলাম, আমাদের পৃথিবীতে যে অক্সিজেন আছে, অক্সিজেন কিন্তু খুব বেশি পরিমাণে হইলে কী হতো, চারিদিকে আগুন লেগে যেত। আবার অক্সিজেন কিন্তু মানে খুব বেশি কম হয়ে গেলে কী হতো, আমরা কিন্তু ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারতাম না। এগুলো কিন্তু বানোয়াট কথা না, এগুলো কিন্তু রিসার্চ করে দেখতে পারো তুমি। ওকে, মানে আমি কীভাবে বলবো, এই যে দেখো আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে, বা আমাদের যে আমি ভিনাস নিয়ে যে পড়াইলাম, এইগুলো কিন্তু দেখো আমাদের কি মানে অ্যাস্টেরয়েড থেকে আর কি মানে কি রক্ষা করে, ঠিক আছে। এগুলোর জন্য কিন্তু যে অ্যাস্টেরয়েড আছে সেগুলো আমাদের পৃথিবীতে হিট করতে পারে না, ইউনো। আমাদের যেই গ্র্যাভিটি, ওই গ্র্যাভিটিটা যদি মানে আরেকটু স্ট্রং হইতো, তাহলে কিন্তু মানে যে স্টার্সগুলো আছে সেগুলো কিন্তু খুব দ্রুত হচ্ছে মানে কি বার্ন আউট হয়ে যেত। আর আমাদের গ্র্যাভিটি যদি খুব বেশি উইক হইতো, তাহলে স্টার্সগুলো ফর্মই হইতো না। বিষয়টা হচ্ছে এমন যে আমাদের যে আর্থের যে দেখো, আর্থের যে ক্রাস্ট আছে, আমাদের সেই আর্থের ক্রাস্ট নিয়ে পড়ালাম, এই যে আর্থের ক্রাস্ট যদি মানে আর কি খুব বেশি উইক হইতো, তাহলে হয়তো তাহলে চারিদিকে হচ্ছে মানে সবসময় হচ্ছে মানে আর কি ভূমিকম্প থাকতো। কিন্তু আর্থের ক্রাস্ট যদি খুব বেশি শক্ত হইতো, তাহলে চারিদিকে হচ্ছে মানে ভলকেনো থাকতো। তো আসলে আমাদের পৃথিবীতে যে লাইফ আছে, আমাদের পৃথিবীতে লাইফ মানে থাকার পিছনে আমাদের এই যে পৃথিবীর টিল্ট, আমাদের আর্থের যে টিল্ট, আমাদের যে অক্সিজেনের পার্সেন্টেজ, আমাদের যে সানের থেকে যে অপটিমাল ডিস্টেন্স, আমাদের যে ক্রাস্টের যে অপটিমাল যে মানে অপটিমাল হচ্ছে আর কি টাফনেস, আমাদের হচ্ছে অক্সিজেনের অ্যামাউন্ট, আমাদের অ্যাটমসফিয়ার, মানে প্রত্যেকটা জিনিস কি মানে আসলে একসাথে হয়ে যায় মানে আর কি পৃথিবীতে একটা মানে জীবনের পর কি পরিচয় কি ঘটাইছে, এটা কি আসলে মানে অবিশ্বাস্য না? আল্লাহ তাআলা কিন্তু আমাদের কোরআনে বলেন যে তোমরা আমার সৃষ্টিকে দেখো, ঠিক আছে, এগুলো অবশ্যই তোমাদের জন্য মানে এগুলো অবশ্যই তোমাদের জন্য চিহ্ন, তোমাদের জন্য সাইন। এবং উনি বলেন যে কি তোমরা কি এগুলো দেখে মানে উপলব্ধি করতে পারো না? তোমরা কি এগুলো দেখে উপলব্ধি করতে পারো না? তো উনি আরও জিজ্ঞেস করেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কীভাবে তুমি আল্লাহকে অস্বীকার করো, কীভাবে অস্বীকার করো? এই যে আমি যে পড়াইলাম, দেখো যে আমাদের সোলার সিস্টেমে কতগুলো প্ল্যানেটস আছে, কত হস্টাইল, কত ডেঞ্জারাস, ঠিক আছে। ভিনাসে অ্যাসিড রেন হয়, ঠিক আছে। মার্কিউরি হইতেছে মানে প্রচণ্ড গরম, ঠিক আছে। মার্সে হইতেছে মানে হচ্ছে কোনো পানি নাই। এই যে পানির ক্ষেত্রেও পানি কিন্তু এত ম্যাজিক্যাল একটা লিকুইড যে পানি যখন জমে যায়, তখন কিন্তু এটার হচ্ছে ভলিউম বেড়ে যায়, ঠিক আছে। এটা কিন্তু সব লিকুইডের ক্ষেত্রে হয় না, অন্যান্য লিকুইডের ক্ষেত্রে এটা হয় না। পানি জমে যায়, এখানে ভলিউম যে বেড়ে যায়, এখানে কিন্তু যে ফ্রোজেন ওয়াটারটা থাকে বা যে আইসটা থাকে সেটা কিন্তু সমুদ্রের উপরে চলে যায়। সো এই কারণে কী হয় যে নিচে কিন্তু ম্যারিন লাইফটা কি মানে বসবাস করতে পারে। সো আসলেই আমরা যে মানে এই পৃথিবীটাতে যে মানে আমরা আছি, আমি যে এখন কথাটা বলতেছি, ঠিক আছে, আমার যে এই কথা বলার পিছনে যে কতগুলো অর্গান কাজ করতেছে, আমার লাংস কাজ করতেছে, আমার লিপস কাজ করতেছে, আমার টাং কাজ করতেছে, প্রত্যেকটা কি সাইন নয়? প্রত্যেকটাই আল্লাহর নিয়ামত, ঠিক আছে। এবং এই কারণে তিনি বলেন ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমার রবের মানে কোন নিয়ামতগুলো তুমি অস্বীকার করবা, ঠিক আছে। তোমার রবের কোন নিয়ামতগুলো তুমি অস্বীকার করবা, ঠিক আছে। একটা মানুষ কিভাবে সে ক্লেম করতে পারে যে গড নাই? এত কিছু জিনিস যে একসাথে হইছে, ঠিক আছে, সে কেমনে ক্লেম করতে পারে যে গড নাই?
আমি আল্লাহর কথা বলছি না, ধরো আমি আর কি ইসলাম ধর্মের কথাই বললাম না, ইন জেনারেল একটা মানুষ কিভাবে মানে ক্লেম করতে পারে যে কোনো ক্রিয়েটার নাই? যে আর্থের টিল্ট, আমাদের সানের থেকে ডিস্টেন্স, আমাদের অক্সিজেনের যে অ্যামাউন্ট, আমাদের যে হচ্ছে ক্রাস্টের যে হার্ডনেস, আমাদের হচ্ছে ওয়াটারের অ্যাভেলেবিলিটি, আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, আমাদের ভিনাস যে আমাদের কাছে আছে, প্রত্যেকটা জিনিসই হচ্ছে একদম পারফেক্ট। এবং আল্লাহ হ্যাজ সার্টেনলি পারফেক্টেড হিজ ক্রিয়েশন, গড হ্যাজ সার্টেনলি পারফেক্টেড হিজ ক্রিয়েশন। সো অবশ্যই অবশ্যই এটা আমাদের জন্য সাইন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান।